আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তোমরা কাইন্ডলি জয়েন হয়ে যাও আর তোমাদের বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দাও। আজকে আমরা কেমিস্ট্রির দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়ন নিয়ে কথাবার্তা বলবো। কাইন্ডলি জয়েন হয়ে যাও আর তোমাদের বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দাও। আজকে আমরা কেমিস্ট্রির দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়ন নিয়ে কথা বলবো। আচ্ছা, তাহিরুন্নেসা নাইমা জয়েন হয়েছো। আসসালামু আলাইকুম সেলিব্রিটি ভাই, আমি সেলিব্রিটি না। ওয়ালাইকুম আসসালাম। আমরা আর 2-3 মিনিটের মধ্যে শুরু করব, তোমরা জয়েন হয়ে যাও যারা যারা ক্লাসটি করতে চাও। আমরা আর 2-3 মিনিটের মধ্যে শুরু করব।
সানিয়া রহমান জয়েন হয়েছে, বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে ক্লাসটির কথা জানিয়ে দাও। তো কি ক্লাসে জয়েন হয়েছে? আচ্ছা, তাহিরুন্নেসা নাইমা বলছে শুরু করেন ভাইয়া। হ্যাঁ, শুরু করে দিচ্ছি। একটু ক্লাসটা শেয়ার করে শুরু করে দিচ্ছি। ওকে, শুরু করলাম ক্লাস। তোমরা যেখানে যেখানে বুঝবে না কমেন্ট করে জানাবে। দেখো, আজকে আমাদের আলোচনার বিষয় পরিমাণগত রসায়ন। তো এখান থেকে আমরা কয়েকটা আইটেম নিয়ে কথাবার্তা বলবো। দেখো, প্রথম আইটেমটা হলো আমাদের এই চ্যাপ্টার থেকে বিভিন্ন প্রকার ভর নিয়ে কাজ করতে হয়। আণবিক ভর, পারমাণবিক ভর, তারপরে তোমার বাষ্প ঘনত্ব, এই টাইপের জিনিসগুলা। ঠিক আছে? তো দেখো, এটার জন্য আমাদের একটা জিনিসের মান মনে রাখতে হবে যে অ্যাটমিক মাস ইউনিট বলে যেটাকে, যে এএমইউ। ঠিক আছে? তো এটাকে এএমইউ কে মানে অ্যাটমিক মাস ইউনিটকে সংক্ষেপে এএমইউ বলা হয়। ওকে, দেখো এই 1 AMU সমান 1.6605 ইন্টু 10⁻⁻27 কেজি। ওকে, এরপরে দেখো পারমাণবিক ভর। এই যে দেখো একটা চার্ট আছে এখানে, তোমাদের এই চার্ট থেকে পারমাণবিক ভরগুলা, আপেক্ষিক পারমাণবিক ভরগুলা মনে রাখতে হবে বিভিন্ন অঙ্ক করার জন্য। যে যেমন হাইড্রোজেনের 1, হিলিয়ামের 4, এরকম করে এই কয়টা এখান থেকে যেগুলো আমি টিক চিহ্ন দিয়ে রাখছি, এগুলা বেশি মনে রাখতে হবে। আর আমি ক্লাস শেষে এই পুরো পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দেব, তো তোমরা পরে এগুলা মেমোরাইজ করে নিবে। দেখো, এখন যেটা আমাদের শিখতে হবে সেটা হলো আণবিক ভর। দেখো, আণবিক ভর হলো একটা যৌগের ক্ষেত্রে, ঠিক আছে, যৌগে অবস্থিত সকল আয়ন সমূহের পারমাণবিক ভরের যোগফলই তোমার আণবিক ভর। যেমন এখানে তোমরা খেয়াল করো, এখানে আমি তোমাদের জন্য প্রশ্ন রাখছি যে H2O, এইটার আণবিক ভর কত। ঠিক আছে? তো দেখো আমরা কি জানি, H2O এর ক্ষেত্রে হাইড্রোজেনের ভর 1, তাই না? তো 1 × 2, তার মানে 2, প্লাস অক্সিজেনের ভর আমরা জানি 32, সরি, অক্সিজেন 8 × 16, 16, তার মানে 18। এই আণবিক ভরের তোমার হলো AMU, বুঝছো? 18 AMU, অ্যাটমিক মাস ইউনিট। ওকে, আর 1 AMU এর ভ্যালু তোমাদেরকে একটু আগে কিন্তু আমি দেখাইছিলাম যে 1.6605 ইন্টু 10⁻⁻27 কেজি। ওকে, এখন দেখো সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে এটা কি হবে। সোডিয়ামের ক্ষেত্রে আমরা জানি যে ভর হলো 23, আর ক্লোরিনের ক্ষেত্রে 35.5। তো তাহলে দেখো সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কত হয়। সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে হয় তোমার 58.5, 58.5 AMU, অ্যাটমিক মাস ইউনিট। আমার
কথা এবং ভিডিও ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা জানাবে। তুকি অ্যান্সার দিছে 18, প্রথমটা আর কি। হ্যাঁ ঠিক আছে, সানিয়া রহমান 18 ঠিক আছে। দ্বিতীয়টা সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে 58.5, হ্যাঁ তুকির অ্যান্সার ঠিক আছে। আচ্ছা আমরা পরবর্তীতে যাই। দেখো এখন আমাদের কথা বলতে হবে বাষ্প ঘনত্ব সম্পর্কিত কিছু প্রবলেম নিয়ে। দেখো বাষ্প ঘনত্বের সূত্রটা হলো যে বাষ্প ঘনত্বকে আমরা যদি প্রকাশ করি তাহলে দেখো যে আমাদের ফর্মুলাটা হয় আণবিক ভর, ঠিক আছে, আণবিক ভর এবং বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক। তো দেখো আমাদের সংজ্ঞাটা থেকে পাই যে আণবিক ভর ইকুয়াল টু 2 ইন্টু বাষ্প ঘনত্ব। এটা তোমরা ফর্মুলা হিসেবে মনে রাখবা। আণবিক ভর ইকুয়াল টু 2 ইন্টু বাষ্প ঘনত্ব। এখন দেখো এখানে তোমাদের একটা কোশ্চেন আছে, কোনো যৌগের আণবিক ভর বা ওজন যদি 50 হয় তাহলে বাষ্প ঘনত্ব কত? তো দেখো আমরা কি জানি আণবিক ভর কত দেওয়া আছে 50, তার মানে 50 ইকুয়াল টু 2 ইন্টু বাষ্প ঘনত্বকে আমরা যদি ডি দ্বারা প্রকাশ করি তাহলে দেখো ডি এর মান আমাদের কত আসে, ডি এর মান আসে 25। ঠিক আছে, যে বাষ্প ঘনত্ব আণবিক ভরের অর্ধেক। এই টপিকটা আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এই চ্যাপ্টারের প্রবলেম সলভ করার জন্য আমাদের সবচেয়ে বেশি যেই জিনিসটার প্রয়োজন হবে সেটা হলো তুল্য সংখ্যা। তুল্য সংখ্যার কনসেপ্টটা আমাদের বুঝতে হবে। দেখো তুল্য সংখ্যার কনসেপ্ট বোঝার জন্য আমি এখন তোমাদেরকে তুল্য সংখ্যাটা ক্লিয়ার করার চেষ্টা করব। দেখো তুল্য সংখ্যা কি, সহজভাবে যদি আমরা বলি যে যার যেটা আছে সেটাই তুল্য সংখ্যা। পরে আমি তোমাদেরকে ব্যাখ্যা করতেছি যে তুল্য সংখ্যা হলো যার যা আছে, ঠিক আছে, যার যা আছে তাই তুল্য সংখ্যা। ঠিক আছে, যার যা আছে তাই নিয়ে ঝাঁপায় পড়ো, এটাই তোমার তুল্য সংখ্যা। দেখো আচ্ছা আগের ম্যাথের অ্যান্সার তুকি অ্যান্সার দিছিল 25, তাহিরুন্নেসা নাইমা অ্যান্সার দিছে 25। হ্যাঁ তোমাদের অ্যান্সার সঠিক ছিল। আচ্ছা দেখো এখন দেখো যে তুল্য সংখ্যা কি। তুল্য সংখ্যা কিন্তু অনেক কিছুর হতে পারে। তোমার একটা যৌগ তোমার ধাতু হইতে পারে, অ্যাসিড হইতে পারে, বেস হইতে পারে, লবণ হইতে পারে, জারক বিজারক হইতে পারে। সবগুলো নিয়ে আমি একটু আলোচনা করবো। যে দেখো ধাতু, ঠিক আছে, ধাতুর কি আছে বলো, যে ধাতুর ক্ষেত্রে কিন্তু আছে যোজনী, তাই না? ধাতুর কি আছে? যোজনী, যোজনী। দেখো আমি সংজ্ঞায় বলছিলাম কি যার যা আছে তাই তার তুল্য সংখ্যা। ধাতুর যেহেতু তোমার যোজনী আছে তার মানে ধাতুর তুল্য সংখ্যা হবে তার যোজনী সংখ্যা। ঠিক আছে, তুল্য সংখ্যাকে আমরা ই দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, তো দেখো সোডিয়াম একটা ধাতু, আমরা জানি সোডিয়ামের যোজনী কত 1 এবং সোডিয়ামের তুল্য সংখ্যাও 1। তেমন ভাবে ক্যালসিয়ামের ক্ষেত্রে ই সি এ, ক্যালসিয়ামের ক্ষেত্রে ক্যালসিয়ামের যোজনী কত 2, ক্যালসিয়ামের তুল্য সংখ্যাও 2। ঠিক আছে, এখন তোমরা বলো যে জিঙ্কের তুল্য সংখ্যা কত, যে জিঙ্ক, ই অফ জিঙ্ক কত হবে? জিঙ্কও কিন্তু একটা ধাতু। হ্যাঁ তুকি অ্যান্সার দিছে 2, হ্যাঁ ঠিক আছে, জিঙ্কের যোজনী 2, সো জিঙ্কের তুল্য সংখ্যাও 2। তাহিরুন্নেসা নাইমা অ্যান্সার দিছে 2, হ্যাঁ জিঙ্কের তুল্য সংখ্যা 2। ওকে, এখন আসো অ্যাসিডের ক্ষেত্রে। আমরা কি জানি অ্যাসিডের সংজ্ঞা থেকে? অ্যাসিডের সম্পদ কি? অ্যাসিডের হাইড্রোজেন, তাই না? অ্যাসিডের আছে হাইড্রোজেন, তার মানে অ্যাসিডের তুল্য সংখ্যা হবে তার হাইড্রোজেন সংখ্যা। দেখো আমরা যদি HCl এর ক্ষেত্রে হিসাব করি যে ই অফ HCl, হাইড্রোজেন কয়টা আছে? একটা। ই অফ H2SO4, হাইড্রোজেন কয়টা আছে? দুইটা, তাই না? এবং
এখন তোমরা আমাকে অ্যান্সার দাও, ই অফ এইচ থ্রি পিও টু এটার তুল্য সংখ্যা কত হবে? টু কি অ্যান্সার দিছো থ্রি? আচ্ছা, তাহিরুন্নেসা নাইমা বলছো থ্রি না, থ্রি না। মনে রাখবা যে আমি তিনটা জিনিস লিখে দিব, যে এইচ থ্রি পিও ফোর, সরি, এইচ থ্রি পিও ফোর, এইচ থ্রি পিও থ্রি এবং এইচ থ্রি পিও টু, এগুলোর ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। যে দেখো, এইচ থ্রি পিও ফোর এর ক্ষেত্রে হাইড্রোজেন তিনটা আছে, এটার তুল্য সংখ্যা তিনটাই হবে, ঠিক আছে। কিন্তু এইচ থ্রি পিও টু এর ক্ষেত্রে তুল্য সংখ্যা হবে ওয়ান। একটা জিনিস তোমাদের আমি শিখাই দিই, যে সহজভাবে কিভাবে মনে রাখবা, যে অক্সিজেন সংখ্যা যত থাকবে তার থেকে একটা এক কমায় দিবা। দেখো, এখানে তোমার এস থ্রি পিও ফোর অক্সিজেন সংখ্যা ছিল চারটা, এক কমাইলে কত আসে? থ্রি। এটা তুল্য সংখ্যা থ্রি। এস থ্রি পিও টু এর ক্ষেত্রে অক্সিজেন সংখ্যা কয়টা? দুইটা। তোমার একটা কমায় দাও, থাকে ওয়ান, তার মানে এইচ থ্রি পিও টু এর তুল্য সংখ্যা হবে ওয়ান। এবং এখন যদি তোমাকে এই যে এইচ থ্রি পিও থ্রির ক্ষেত্রে বলে, দেখো অক্সিজেন সংখ্যা আছে তিনটা, তো তিনের থেকে এক মাইনাস করো, এটা হবে তোমার দুই, তার মানে থ্রি টু ওয়ান। এভাবে মনে রাখতে পারো। মনে রাখার জন্য যে এগুলো একটু ব্যতিক্রম, অ্যাসিডের ক্ষেত্রে শুধু এইচ থ্রি যুক্ত যেগুলো আছে এগুলো তোমার ব্যতিক্রম। আচ্ছা, এবার আসি আমরা বেইস বা ক্ষারকের ক্ষেত্রে। দেখো, ক্ষারকের কি আছে? ক্ষারকের আমরা জানি OH, তাই না? ক্ষারকের আছে OH, যার যা আছে তাই, তার মানে ক্ষারকের OH সংখ্যা হলো তার তুল্য সংখ্যা, ঠিক আছে। দেখো, ক্ষারকের ক্ষেত্রে তোমার OH সংখ্যা হলো তার তুল্য সংখ্যা। এখন দেখো, তার মানে কি, যদি আমি একটা ক্ষারক নেই, যে ই অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, OH কয়টা আছে? একটা, রাইট। তারপরে দেখো যে ই অফ CaOH2, এটার ক্ষেত্রে তোমার তুল্য সংখ্যা OH কয়টা আছে? দুইটা না, সো তুল্য সংখ্যা দুই। ওকে, এভাবে তোমরা তুল্য সংখ্যার কনসেপ্ট বুঝতে পারো। এখন দেখো, আমরা আলোচনা করব লবণ নিয়ে। আচ্ছা, তিলোত্তমা সরকার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এখন দেখো, আমরা লবণ নিয়ে কথাবার্তা বলবো। লবণের ক্ষেত্রে হলো তোমার লবণে উপস্থিত ধাতুর মোট যোজনী বা ক্যাটায়নের চার্জ, অর্থাৎ ধাতুর যোজন। লবণের ক্ষেত্রে তোমরা মনে রাখবা যে ধাতুর যোজনী ইনটু পরমাণু সংখ্যা হলো তার তুল্য সংখ্যা, ঠিক আছে। দেখো, আমি যদি সোডিয়াম ক্লোরাইডের কথা বলি, ই অফ NaCl, NaCl একটা লবণ আমরা জানি, ঠিক আছে। তো NaCl এর ক্ষেত্রে যোজনী কত? ওয়ান ইন্টু কয়টা NaCl আছে? পরমাণু সংখ্যা, ধাতু কয়টা আছে? অর্থাৎ সোডিয়াম একটা আছে, তাই না? ওয়ান ইন্টু ওয়ান, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের তুল্য সংখ্যা কিন্তু ওয়ান। এখন যদি আমি ক্যালসিয়াম কার্বনেটের কথা বলি, যে ই অফ ক্যালসিয়াম কার্বনেট, তাই না? দেখো, ক্যালসিয়ামের যোজনী কত? ক্যালসিয়ামের যোজনী জানি দুই, এবং ক্যালসিয়াম পরমাণু কয়টা আছে? একটা, তার মানে ক্যালসিয়াম কার্বনেটের ক্ষেত্রে যোজনী সংখ্যা হয়েছে দুই। এখন দেখো, তোমাকে যদি আমি বলি বের করতে ই অফ Na2CO3, এটা একটু তোমরা বলো যে এটার অ্যান্সার কত হবে। হ্যাঁ, তিলোত্তমা অ্যান্সার দিছিল আগেরটার অ্যান্সার সম্ভবত দুই। হ্যাঁ, ঠিক আছে। তুকি অ্যান্সার দিচ্ছে সোডিয়াম ক্লোরাইডেরটা ওয়ান এবং ক্যালসিয়াম কার্বনেটেরটা দুই। হ্যাঁ, ঠিক আছে। এখন বলো সোডিয়াম কার্বনেটেরটা কত হবে? সোডিয়াম, হ্যাঁ, তুকি অ্যান্সার দিছে দুই,
ঠিক আছে, সোডিয়ামের এখানে দেখো সোডিয়ামের যোজনী আমরা জানি 1 ইন্টু সোডিয়াম পরমাণু কয়টা আছে, দুইটা না, 1 ইন্টু 2 ইকুয়াল টু 2। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো জারক বিজারক, ঠিক আছে, জারক বিজারকের ক্ষেত্রে তুল্য সংখ্যা তোমার বুঝতে হবে যে জারক যতগুলা জারকের কি আছে, দেখো আমরা তুল্য সংখ্যা বলছিলাম যে যার যা আছে তাই হলো তার তুল্য সংখ্যা। তো জারক বিজারকের ক্ষেত্রে আমরা জানি যে জারক তোমার ইলেকট্রন গ্রহণ করে, তাই না? তো দেখো জারক যতগুলা ইলেকট্রন গ্রহণ করবে সেটাই তার তুল্য সংখ্যা, আবার বিজারক যতগুলা ইলেকট্রন ত্যাগ করবে সেটাই তার তুল্য সংখ্যা। আচ্ছা তাহিরুন্নেসা নাইমা বুঝি নাই, কোনটা বোঝো নাই একটু কাইন্ডলি বলো। যে লবণের ক্ষেত্রে বোঝো নাই, যে দেখো লবণের ক্ষেত্রে হলো যে তোমার লবণের মধ্যে যে ধাতু থাকবে ওই ধাতুর যোজনী ইন্টু ওই ধাতুর কয়টা পরমাণু আছে ওইটা। তো দেখো সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে সোডিয়াম ধাতু, তার মানে ধাতুর যোজনী 1, আর সোডিয়াম পরমাণু আছে একটা, সাথে 1 গুণ করে দিছি। আবার ক্যালসিয়াম কার্বনেটের ক্ষেত্রে ক্যালসিয়ামের যোজনী 2 ইন্টু ক্যালসিয়াম কয়টা আছে একটা, 1 গুণ করে দিছি। Na2CO3 এর ক্ষেত্রে সোডিয়ামের যোজনী 1 আর সোডিয়াম পরমাণু কয়টা আছে দুইটা, 2 গুণ করে দিছি। আশা করি এখন বুঝতে পারছো। আচ্ছা দেখো জারক বিজারকের ক্ষেত্রে, জারকের ক্ষেত্রে তোমার যত ইলেকট্রন গ্রহণ করে আমরা আগে জানি যে যার যেটা আছে। আচ্ছা জারণের ত্যাগ, আচ্ছা তো তুই কি বলছে জারণে ইলেকট্রন ত্যাগ না, শোনো জারক জারণ হলো তোমার জারণে ইলেকট্রন ত্যাগ করে, ঠিক আছে, কিন্তু জারকে জারকে কিন্তু বিজারণ ঘটে আর বিজারকে জারণ ঘটে, এটা মনে রাখবা যে জারণ আর জারক এক জিনিস না। বিজারকের ক্ষেত্রে তোমার যত ইলেকট্রন ত্যাগ করে, ওকে, যেহেতু জারকে তোমার বিজারণ হয়, বিজারণ হলে কি হয় ইলেকট্রন গ্রহণ করে, আর বিজারকে তোমার জারণ হয় ইলেকট্রন ত্যাগ করে, সো এদের এগুলো আছে। এখন দেখো, আচ্ছা তাহিরুন্নেসা নাইমা এখন বুঝতে পারছে, আচ্ছা ঠিক আছে। এখন দেখো যে আমরা যদি চিন্তা করি যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ঠিক আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিন্তু একটা জারক। তো দেখো আমরা যদি KMnO4 এটা বের করতে চাই, আমরা এটা জানি যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাসিড মাধ্যমে 5টা ইলেকট্রন গ্রহণ করে, তার মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তোমার তুল্য সংখ্যা হয়েছে 5। এবং যদি আমরা পটাশিয়াম ডাইক্রোমেটেডটা বের করতে চাই K2Cr2O7, আমরা জানি যে পটাশিয়াম ডাইক্রোমেট 6টা ইলেকট্রন গ্রহণ করে, তার মানে এটার তুল্য সংখ্যা হয়েছে 6। আর বিজারকের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি যে দেখো বিজারকের ক্ষেত্রে একটা বিজারক আছে যে H2S, এটা তোমার 2টা ইলেকট্রন ত্যাগ করে। আচ্ছা তুই কি অ্যান্সার দিছো 7 কোনটার অ্যান্সার দিছে, এখানে 7 তো কোনোটা নাই। দেখো বিজারকের ক্ষেত্রে ইলেকট্রন ত্যাগ করে, H2S এর ক্ষেত্রে তোমার 2টা ইলেকট্রন ত্যাগ করে, তার মানে এটা হবে 2। আবার যদি আমি H2O2 নেই, H2O2 এর ক্ষেত্রে কিন্তু এটাও তোমার 2। তো আমি তোমাদেরকে এখন একটা চার্ট দেখাবো, এই চার্টটা তোমাদের দেখো, এটা তোমার হলো TM অর্থাৎ ঠাডা মুখস্থ রাখতে হবে। আচ্ছা জারক বিজারকের ক্ষেত্রে তোমার এটা তোমার মুখস্থ করা লাগবে, জারক বিজারকের ক্ষেত্রে তোমার এটা বিক্রিয়া করে দেখতে হবে, তো তোমার পরীক্ষার হলে তো এত টাইম পাবা না। এই যে দেখো আমি পরে একটা চার্ট রাখছি, এই চার্টে যেগুলো আছে এগুলো মুখস্থ রাখবা, তাহলেই দেখবা যে পরীক্ষায় সব অঙ্ক করতে পারবা। যে দেখো এটা হলো TM ঠাডা মুখস্থ, কি কি আছে KMnO4, দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের 5টা, K2Cr2O7 এর 6টা, মানে তুল্য সংখ্যা কিন্তু এগুলা 5 এটার তুল্য সংখ্যা, 6 এটার তুল্য সংখ্যা, KClO3 KBrO3 KiO3 এগুলোরও 6। তারপরে দেখো FeSO4 এর 1, H2S এর 2, H2C2O4 এর 2। তারপরে আছে এই যে তোমার হ্যালোজেন যেগুলো আছে ক্লোরিন ব্রোমিন আয়োডিনের 2, FeCl3 এর 1, H2O2 এর 2, কপার সালফেটের 1, FeC2O4 এর 3, এরকম সালফার ডাইঅক্সাইডের 2, Na2S2O3 এর 1, Ki এর 1, এগুলো মুখস্থ রাখবা। এগুলো মুখস্থ করলে তোমার পরীক্ষার হলে অঙ্ক করতে সমস্যা হবে না। আচ্ছা দেখো আমরা নেক্সটে যাই।
এটা হলো তোমার তুল্য ভর নির্ণয়। এই যে এতক্ষণ আমরা তুল্য সংখ্যার কনসেপ্ট ইউজ করলাম না, এখন দেখো আমাদের তুল্য ভর নির্ণয় করা কত ইজি হয়ে যাবে। দেখো তুল্য ভরের সূত্রটা হয়েছে তুল্য ভর ইকুয়াল টু পারমাণবিক ভর ডিভাইডেড বাই তুল্য সংখ্যা, রাইট। দেখো এখানে একটা কোশ্চেন আছে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য ভর কত। দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে আমরা যদি দেখি, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পারমাণবিক ভর হলো 158, ঠিক আছে 158। আর একটু আগে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা কত দেখে আসছিলাম, এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা 5, তাই না। তো দেখো 158কে আমরা যদি 5 দ্বারা ভাগ করি, এটাই হলো আমাদের তুল্য ভর, এটা আসে তোমার 31.6। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তোমাদেরকে আমি একটা প্রশ্ন দিব, এটা তোমরা নিজেরা একটু সলভ করে বলবে যে সরি H2SO4 এর তুল্য ভর কত। আচ্ছা তুকি অ্যান্সার দিচ্ছে 26.33, না এটা তো 31.6 আসে, একটু আবার ক্যালকুলেশন করো, তোমার তো ক্যালকুলেশনে কোথাও ভুল হয়েছে। আচ্ছা এটা সলভ করো তোমরা যে H2SO4 এর তুল্য ভর কত, এই কোশ্চেনটা তোমরা একটু সলভ করো, সলভ করে আমাকে কাইন্ডলি অ্যান্সার জানাও। তাহিরুন্নেসা নাইমা অ্যান্সার দিছে 49। আচ্ছা আমি এটা সলভ করে দিচ্ছি। দেখো H2SO4 এর ভর আমরা কত জানি, ভর জানি আমরা 98, তাই না। আর এইটার তোমার তুল্য সংখ্যা, তুল্য সংখ্যা কি জানি আমরা H2SO4 এর, এই যে হাইড্রোজেন সংখ্যা 2, তার মানে 2 দ্বারা ভাগ, অর্থাৎ অ্যান্সার 49। হ্যাঁ তাহিরুন্নেসা নাইমা তুকি তোমাদের দুইজনের অ্যান্সারই সঠিক হয়েছে 49। ওকে আমরা নেক্সটে চলে যাই। দেখো এটা RUH ইউনিটে 2015-16 সালে আসা একটা প্রশ্ন, এই প্রশ্নটা আমরা এখন দেখব। যে বলছে আমাদের কোন যৌগের স্থূল সংকেত CH2O এবং আণবিক ভর যদি 180 হয়, তাহলে যৌগটির আণবিক সংকেত কি হবে, ঠিক আছে। তো দেখো এই প্রশ্নটা আমরা দুইটা ভাবে সলভ করতে পারি, একটা হলো তোমার ভরের হিসাব করে অপশন টেস্ট করে, আরেকটা হলো আমাদের অরিজিনাল সিস্টেমে। তো দেখো আমরা যদি দেখি যে তোমার স্থূল সংকেত দিচ্ছে CH2O, এটার সামনে আমরা একটা N দিব, এটা হলো তোমার স্থূল সংকেত, ঠিক আছে। এবং তোমার বলে দিছে যে এই পুরা যৌগটার ভর 180। তাহলে দেখো যদি তোমার N সংখ্যক, সরি দেখো তোমার এখান থেকে তোমার N এর মানটা কিভাবে বের করবা, N ইকুয়াল টু হবে 180 ডিভাইডেড বাই CH2O, এটার মান কত দেখো যে কার্বনের জানি আমরা 12, আর এই হাইড্রোজেনের 2, 14, আর 14 আর 16 অর্থাৎ তোমার 30 দ্বারা ভাগ করো, দেখো তোমার অ্যান্সার আসবে 6। তাহলে তোমার আণবিক সংকেত কি হবে, আণবিক সংকেত হবে CH2O। এটার এখানে আমরা N এর মান 6 বসায় দিই, তাহলে কি আসে দেখো যে C6H12O6, রাইট। এটাই হলো আমাদের অ্যান্সার। দেখো C6H12O6, এই যে
সি নাম্বার অপশনে আমাদের আছে যে C6H12O6। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। আর তোমরা চাইলে যে 180 যেটা আছে, এই তোমার 180 আণবিক ভর কোনটার আসে অপশন টেস্ট করে মিলাইতে পারো। আমি তোমাদেরকে মেইন সিস্টেমে করে দিলাম। আচ্ছা, এই ম্যাথটা ক্লিয়ার হয়েছে কিনা বলো। হ্যাঁ, তাহিরুন্নেসা নাইমা অ্যান্সার দিচ্ছে C6H12O6। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখো, এখন আমরা এতক্ষণ আমরা ভর নিয়ে কথাবার্তা বলছি। তো এখন আমরা শিখবো যেটা, সেটা হলো মোলারিটি, মোলালিটি এবং নর্মালিটি। এই চ্যাপ্টার থেকে এগুলো খুবই ইম্পর্টেন্ট টপিক। দেখো আমরা প্রথমে দুইটা সংজ্ঞা দেখি, একটা হলো মোলার দ্রবণ আর একটা মোলাল দ্রবণ। মোলার দ্রবণ কি? স্থির তাপমাত্রায় 1 লিটার আয়তনে 1 মোল দ্রব দ্রবীভূত থাকলে তাকে মোলার দ্রবণ বলে। ঠিক আছে। তো দেখো মোলার দ্রবণ বা মোলারিটির সংজ্ঞা হলো S=N/V। অর্থাৎ দেখো সংজ্ঞা থেকে আমরা লিখতে পারি যে N মানে কি, এই যে 1 মোল দ্রব কতটুকু দ্রবীভূত আছে। সরি, আমার নেটটা একটু ডিস্টার্ব করছিল। N=টা আমরা জানি W/M/V। এটাও কিন্তু তোমার মোলারিটির সূত্র। একটু পরে দেখবা যে এই সূত্র দিয়ে কত কিছু যা আসে। আচ্ছা, মোসাম্মদ মারুফা আক্তার জয়েন করছে, বলছে ক্লিয়ার ভাইয়া। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ক্লাস করতে থাকো, আমার নেটটা মাঝখান দিয়ে হঠাৎ করে ডিস্টার্ব করছিল। এখন খেয়াল করো যে মোলাল দ্রবণ। ঠিক আছে, মোলাল দ্রবণ কি? মোলাল দ্রবণের সংজ্ঞা হলো যে 1000 গ্রাম দ্রাবকে কোনো দ্রবের 1 মোল যদি তোমার দ্রবীভূত থাকে, উৎপন্ন দ্রবণকে মোলাল দ্রবণ বলা হয়। দেখো 1 মোল দ্রব, এন মানে তোমার মোল বোঝায় তাই না। 1 মোল দ্রব কতটুকুতে আছে? 1000 গ্রাম। তো এখানে কিন্তু তোমার ভরের সাথে হিসাব, অর্থাৎ কেজিতে তোমার 1000 গ্রামকে তুমি 1 কেজি লিখতে পারো। এটি তোমার মোলাল দ্রবণ। দেখো এখান থেকে তোমার কি টাইপের প্রশ্ন আসতে পারে, এটা তোমার দেখো আর ইউতে আসা প্রশ্ন। আর ইউ 14-15-তে একবার আসছে, সিইউ 8-9 একবার আসছে। যে ঘনমাত্রা প্রকাশের কোন এককটি তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। এখন তোমরা দেখি এটা পারো কিনা, তোমরা পারলে এটা কমেন্টে জানাও। তোমরা যদি এই প্রশ্নটা পারো তাহলে তোমরা কাইন্ডলি কমেন্টে জানাও। আমার কথা এবং ভিডিও কি শোনা যাচ্ছে তোমাদের কাছে? দেখো আমরা মোলালিটির সংজ্ঞা একটু আগে কি দেখলাম, যে মোলালিটির সংজ্ঞা আমরা দেখছি যে M=N/M। আমি সূত্রটা আবার লিখি যে মোলালিটি N/M। এখানে একটা জিনিস খেয়াল করো, আর যে এখানে কিন্তু তোমার কোনো আয়তন নিয়ে ব্যাপার স্যাপার নেই, সবই তোমার ভর। এই এম কিন্তু তোমার ভরের উপর। তো আমরা জানি যে তাপমাত্রার যদি প্রভাব থাকে তাইলে তোমার আয়তন পরিবর্তন হয়, তাই না? তার মানে কি, আয়তন যদি থাকতো তখন তোমার তাপমাত্রার প্রভাব থাকতো। তার মানে তোমার এটার অ্যান্সার হবে মোলালিটি। মোলালিটি তোমার যেহেতু ভরের উপর নির্ভরশীল, তার মানে এটা তোমার তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। তাহিরুন্নেসা নাইমা অ্যান্সার দিছে বি। হ্যাঁ অ্যান্সার ঠিক আছে। সাউন্ড শুনতে পারতেছো না আমার? তুকি অ্যান্সার দিছে বি। হ্যাঁ অ্যান্সার ঠিক আছে। তারপরে মোসাম্মদ মারুফ আক্তার, হ্যাঁ মোলালিটি ঠিক আছে। হ্যাঁ মোলালিটি হবে। আচ্ছা এখন দেখো আমরা নর্মালিটি নিয়ে কথা বলবো, আর মোলারিটি এবং নর্মালিটির মধ্যে সম্পর্ক। এখান থেকেও কিন্তু আমাদের অনেক ম্যাথ আসে। দেখো এখান থেকে কি কি জিনিস আসে বা সূত্রগুলো আমি তোমাকে বলে দিচ্ছি। খেয়াল করো যে নর্মালিটি আর মোলালিটির মধ্যে সম্পর্কটা হলো যে নর্মালিটি ইকুয়াল টু মোলারিটি ইনটু তুল্য সংখ্যা। ঠিক আছে।
এই সূত্র দেখো, এই চ্যাপ্টারের যে চাবিকাঠি, অন্যতম একটা চাবিকাঠি যে তুল্য সংখ্যা, তোমরা প্রতিটা ম্যাথের টাইপে বুঝতে পারবা যে তুল্য সংখ্যা কত কাজে লাগে। এখন তো কমই, যখন তোমরা জারণ বিজারণের ম্যাথগুলো করবা তখন দেখবা যে তুল্য সংখ্যা দিয়ে কত ইজিলি করে ফেলা যায় জারণ বিজারণ টাইপের ম্যাথগুলো। দেখো এখানেও তোমার তুল্য সংখ্যা লাগবে, যে নর্মালিটি ইকুয়াল টু মোলারিটি ইন্টু তুল্য সংখ্যা। তো দেখো আমি যদি তোমাকে দুইটা ম্যাথ দেখাই, যে একটা ম্যাথ আছে 2 মোলার Na2CO3 দ্রবণের নর্মালিটি কত। তো আমরা সূত্র কি দেখলাম, যে নর্মালিটিকে যদি আমি n দ্বারা প্রকাশ করি, n ইকুয়াল টু ই ইন্টু এম, সরি এস, মোলারিটিকে এস দ্বারা প্রকাশ করা হয়, তাই না? তো দেখো এখানে তোমার ই এর মান কত, Na2CO3 এর ক্ষেত্রে আমরা একটু আগে দেখছি যে ই এর মান হলো 2 ইন্টু মোলারিটি, এই যে মোলারিটি আছে এখানে 2 মোলার, তার মানে 2, অর্থাৎ তোমার 4 নরমাল। ওকে, এখন দেখো, হ্যাঁ তাহিরুন্নেসা নাইমা অ্যান্সার দিচ্ছে 4 নরমাল, হ্যাঁ ঠিক আছে। এখন দেখো আরেকটা প্রশ্ন আছে, সেম প্রশ্নে জাস্ট একটু উল্টায় দিচ্ছে, যে 3 নরমাল Na2SO4 দ্রবণের মোলারিটি কত। তো আমরা কি জানি, n ইকুয়াল টু ই ইন্টু এস, তাই না? তো যেহেতু তোমার এখানে মোলারিটি অর্থাৎ এস এর মানটা জানতে চাইছে, অর্থাৎ তোমার এস ইকুয়াল টু হবে n বাই ই, নর্মালিটি ডিভাইডেড বাই তুল্য সংখ্যা। তো নর্মালিটি কত আছে, 3 নরমাল, আর তুল্য সংখ্যা Na2SO4, এখানে তুল্য সংখ্যা হয়েছে 2, ঠিক আছে? তার মানে 3/2 1.5 মোলার, ঠিক আছে? দেখো মোলারিটি এবং নর্মালিটির মধ্যে সম্পর্কটা তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা কাইন্ডলি জানাও। তাহিরুন্নেসা নাইমা 1.5, হ্যাঁ ঠিক আছে। তোমরা যারা যারা ক্লাসটি করছো কাইন্ডলি বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দাও, যাতে যাদের প্রবলেম তারা ক্লাসটি দেখতে পারে। আচ্ছা দেখো আমরা পরবর্তীতে যাই, যে ঘনমাত্রা অনুসারে বিভিন্ন দ্রবণের নাম, আর এই নামগুলা দিয়ে কিন্তু আমাদের প্রশ্ন আসে, এবং অনেক সময় এগুলা থেকে আমাদের অ্যান্সার করা লাগে, দেখে বুঝতে হয় কোনটার ঘনমাত্রা কত মোলার। দেখো যদি তোমাদের মোলার দ্রবণ বলা হয় তাহলে তার ঘনমাত্রা হবে 1 মোলার, ঠিক আছে? যদি তোমাদের ডেসিমোলার বলে তাহলে তোমাদের ঘনমাত্রা হবে 0.1 মোলার, এগুলো মনে রাখবা। যদি তোমাদের সেমিমোলার বলে, সেমিমোলার মানে হচ্ছে 0.5 মোলার। যদি তোমাদের সেন্টিমোলার বলে কখনো, সেন্টিমোলার মানে হচ্ছে 0.01 মোলার, 0.01 মোলার। আর যদি তোমাদের কখনো মিলিমোলার বলে তখন হবে 0.001 মোলার। এই মানগুলো মনে রাখবা, যে মোলার দ্রবণ বললে 1 মোলার, ডেসিমোলার বললে 0.1 মোলার, সেমিমোলার বললে 0.5 মোলার, সেন্টিমোলার বললে 0.01 মোলার, আর মিলিমোলার বললে 0.001 মোলার। এগুলা তোমাদের ক্লিয়ার কিনা একটু বলবা। যদি ক্লিয়ার হয়ে যায় আমি পরবর্তী টপিকে যাই, আজকে অনেক কিছু পড়া লাগবে। তো দেখো এখন আমরা শিখবো মোলারিটি নির্ণয়। এই চ্যাপ্টার থেকে মোলারিটি নির্ণয়ের প্রচুর ম্যাথ আসে। দেখো তাহিরুন্নেসা নাইমা ক্লিয়ার, হ্যাঁ দেখো মোলারিটি নির্ণয়ের ক্ষেত্রে যদি তোমাদের কখনো পার্সেন্টেজ থাকে, ঠিক আছে, পার্সেন্টেজ যদি দেওয়া থাকে, আমি একটু পরে কোশ্চেন নিয়ে আসতেছি, আগে সূত্রটা দেখো। পার্সেন্টেজ থাকলে মোলারিটি ইকুয়াল টু হবে 10x/m। এই x কি, এই x হলো তোমার কত পার্সেন্ট সেইটা। ওকে, দেখো এই সূত্র যে তোমার কত কাজে লাগবে সেটা তোমরা একটু পরে ম্যাথ করতে গেলেই বুঝবা, যে মোলারিটি ইকুয়াল টু 10x/m, এটা মাথার ভিতরে ঢুকায় নাও। দেখো তারপরে আমি একটা কোশ্চেন রাখছি, যেটা তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 18-19 আসছে, আবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে 17-18-তে আসছে, যে 5% সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটি কত। আমরা সূত্র কি লিখছিলাম, যে মোলারিটি, আমি এখানে সলভটা করি, যে S ইকুয়াল টু 10x/m, তাই না? তো দেখো এখানে তোমার কত পার্সেন্ট, এই পার্সেন্ট কিন্তু x এর মান কত 5। দেখো x এর মান হলো 5, আর
সোডিয়াম হাইড্রোক্সাইডের এম মানে ভর কত, সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে সোডিয়ামের 23, অক্সিজেনের 16 এবং হাইড্রোজেনের 1, মানে ভর হলো 40, এম ইকুয়াল টু 40, তার মানে 40। তো দেখো এখানে তোমার 440 অর্থাৎ 5/4 আসে, অর্থাৎ 1.25 হলো তোমার সঠিক অ্যান্সার। কত সহজে তোমরা এই টাইপের ম্যাথগুলো করতে পারো। তাহিরুন্নেসা নাইমা অ্যান্সার দিচ্ছে এ। হ্যাঁ ঠিক আছে, অ্যান্সার সঠিক হয়েছে। এরপরে দেখো এই প্রশ্নটা তোমরা একটু নিজেরা ট্রাই করো। এই প্রশ্নটা আর ইউতে আসছে, সাস্টে আসছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে। সো বুঝতে পারতেছো যে এই টাইপের অঙ্কগুলো কত ইম্পর্টেন্ট। এই অঙ্কটা তোমরা একটু আমাকে করে অ্যান্সার দাও যে 10% Na2CO3 দ্রবণের মোলারিটি কত। দেখি তোমরা একটু ট্রাই করো, এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ এগুলা। তাহিরুন্নেসা নাইমা এ, তুকি এ। হ্যাঁ এটা তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে, এ নাম্বারটা সঠিক অ্যান্সার। কিভাবে তোমরা বসাবার সূত্র যে 10 ইন্টু এক্স এর মান এখানে 10 আর Na2CO3 এর ক্ষেত্রে ভর হলো 106, এটা তোমার ক্যালকুলেশন করলে 0.9434 মোলার অ্যান্সার আসে। ওকে দেখো এখন আমরা আরেকটা টাইপ যে যাবো, যে শুধু পার্সেন্টেজ থাকবে না, সাথে তোমার আপেক্ষিক গুরুত্ব বলে একটা টার্ম উল্লেখ থাকবে। যদি তোমার এই টাইপের থাকে তাহলে তোমার মোলারিটি হবে, আমরা আগে যে সূত্র শিখছি সেই সূত্রই তোমার মনে রাখো, 10x/m, এটার সাথে ইনটু আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব শুধু ইনটু করে দিবা, তাহলেই তোমার অ্যান্সার চলে আসবে। আপেক্ষিক গুরুত্বকে অনেকে তোমার রো দ্বারা প্রকাশ করে। রো এর সাইনটাও তো ভুলে গেলাম। আচ্ছা এই যে রো, এটা রো দ্বারা প্রকাশ করে, ঠিক আছে। তো তোমার দেখো যে এই টাইপের অঙ্ক তোমরা কিভাবে করবা। এই দেখো এই অঙ্কটা তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছিল, যে 98% সালফিউরিক অ্যাসিড এবং তোমার আপেক্ষিক গুরুত্ব বলে দিছে এর মোলারিটি কত। দেখো মোলারিটি আমরা কি জানি, এখানে দেখো যে 10 ইন্টু এক্স এর মান কত, এখানে 98% না 98 ইন্টু এই যে তোমার এখন আপেক্ষিক গুরুত্বটা গুণ করা লাগবে। আপেক্ষিক গুরুত্ব কত, 1.8, তাই না। তো দেখো আর নিচে তোমার ভর, তো ভর কত সালফিউরিক অ্যাসিডের 98, তো 98 কাটা তোমার এখানে কত থাকে, আমি যদি লিখি 18/10 ইন্টু 10, তাই না, তার মানে অ্যান্সার হলো তোমার 18 মোলার। তাহিরুন্নেসা নাইমা 180, আচ্ছা 180 না, একটা শূন্য কম হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো আমরা নেক্সট টাইপে যাই। তো কি অ্যান্সার দিছে 18, তাহিরুন্নেসা নাইমা 18, হ্যাঁ অ্যান্সার সঠিক হয়েছে। তোমরা যারা ক্লাসটা করতেছে একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে জানিয়ে দাও ক্লাসটাতে। আচ্ছা দেখো এখন আমরা টাইপ 2 তে যাব, মোলারিটি নির্ণয়ের। এতক্ষণ আমরা পার্সেন্টেজ থাকলে কিভাবে করতাম সেটা দেখছি। আর এখন আমরা টাইপ 2 এর ক্ষেত্রে দেখো যে তোমার এখানে কোনো পার্সেন্টেজ থাকবে না। পার্সেন্টেজ না থাকলে আমরা একটা সূত্র, ইউনিভার্সাল সূত্র সবসময় মনে রাখবো যে, সরি, এস ইকুয়াল টু W/mv। এই সূত্র তোমরা সবসময় মনে রাখবে। এখানে তোমার ভি হলো তোমার লিটার এককে, তোমার যদি মিলিলিটারে থাকে তোমার এটা লিটারে কনভার্ট করে তারপরে কাজ করতে হবে, ঠিক আছে। তো দেখো আমি একটা কোশ্চেন রাখছি এখানে, যে H2SO4 দ্রবণের 2 লিটারে 28 গ্রাম H2SO4 আছে, মোলারিটিতে এর ঘনমাত্রা কত। দেখো আমরা এখানে তোমার মোলারিটিতে ঘনমাত্রা জানতে চেয়েছে, তো দেখো এস ইকুয়াল টু ডব্লিউ কত আছে, দেখো 28 গ্রাম, রাইট। আর এম কত সালফিউরিক অ্যাসিডের 98 ইন্টু ভি কত 2 লিটার না। দেখো অ্যান্সার কত আসে, এটার একটু তোমরা ক্যালকুলেশন করে জানাও এটার অ্যান্সার কত আসবে।
তাহিরুন্নেসা নাইমা অ্যান্সার দিচ্ছ 0.143 গ্রাম, সরি 0.143 মোলার। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম এটা। আমি ক্যালকুলেশন করি নাই, তোমরা একটু ক্যালকুলেশন করে নিও, যদি আমার ক্যালকুলেশন ভুল হয় দুঃখিত। 0.143 মোলার, এটাই হবে তোমাদের ঘনমাত্রা। ঠিক আছে, দেখো জাস্ট 18-19 সেশনে আসা প্রশ্ন। এই প্রশ্নটা কিভাবে সলভ করবা, যে 200 মিলি 0.05 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে। খেয়াল করো, আমরা সূত্র থেকে কি পাইছিলাম, এস ইকুয়াল টু ডব্লিউ বাই এম ভি, তাই না? তার মানে আমরা লিখতে পারি ডব্লিউ ইকুয়াল টু এস এম ভি, যেখানে ভি তোমার লিটার এককে। দেখো এখানে তোমার ঘন মানে এস তোমার মোলারিটি কত দেওয়া আছে 0.05, তার মানে আমি কি লিখতে পারি 5/100। তোমার এম, এম হলো তোমার ভর, সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর কত 40। আর আয়তন, আয়তন তোমার আছে 200 মিলি। 200 মিলি তো রাখা যাবে না, তোমার এটা 200/1000 করতে হবে, তাইলে 200/1000 আর কি, তোমার এটা লিটারে নিয়ে যেতে হবে। তো দেখো 0 0 কাটা, 0 0 কাটা, আবার এই শূন্য কাটা, রাইট? তো তোমার ফাইনালি অ্যান্সার আসবে 0.4 গ্রাম। এই যে এ নাম্বারটা হলো আমাদের সঠিক অ্যান্সার। এটা যশোর বিজ্ঞান ও প্রযুক্তির 18-19 আসা প্রশ্ন। তুই কি অ্যান্সার দিছে 0.4, তাহিরুন্নেসা নাইমা এ মানে 0.4। হ্যাঁ, তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে। আচ্ছা দেখো, যে তোমরা এই প্রশ্নটা তোমরা একটু করে অ্যান্সার দাও, যে 250 মিলি ডেসিমোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণে সালফিউরিক অ্যাসিডের পরিমাণ কত। এটা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি 17-18 আসা প্রশ্ন ছিল। এই প্রশ্নটা একটু তোমরা নিজেরা অ্যান্সার করে আমাকে উত্তর দাও। সূত্র তো তোমরা জানোই যে ডব্লিউ ইকুয়াল টু এস এম ভি। তো এখানে তোমার এস এর ভ্যালু কত আছে, এই যে দেখো এখানে তোমার, আমি কেন তোমাকে তখন মোলারের কনসেপ্টগুলো পড়াইছিলাম যে কোনটাকে কি বলে নাম। এই যে দেখো এখানে তোমার ডেসিমোলার, এখন তোমার ডেসিমোলারের কনসেপ্ট জানা লাগবে। ডেসিমোলার মানে আমি তোমাদের বলছিলাম 0.1 ইন্টু, এখানে ভর সালফিউরিক অ্যাসিডের ভর 98 ইন্টু আয়তন 250 মিলি, অর্থাৎ 1/4 আর কি। তাহলে দেখো এখানে কি আসে, এখানে আসে তোমার 2.45 গ্রাম, যেটা তোমার আছে এ নাম্বারে। এই যে তাহিরুন্নেসা নাইমা আর তুকি দুইজনই অ্যান্সার দিছে এ। হ্যাঁ, তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে, এটার অ্যান্সার এ হবে। আচ্ছা, তো আমরা মোলারিটি নির্ণয় শিখলাম। তোমাদের পার্সেন্ট দুইটা টাইপ, যে তোমার একবার তোমার পার্সেন্টেজ থাকবে, একবার তোমার পার্সেন্টেজ থাকবে না। এখন দেখো আমরা এই চ্যাপ্টারের আরেকটা আইটেম নিয়ে কথা বলবো, সেটা হলো তোমার পিপিএম, পিপিবি, পিপিটি। এগুলা কি? পিপিএম হলো পার্টস পার মিলিয়ন, পিপিবি হলো পার্টস পার বিলিয়ন, আর পিপিটি হলো পার্টস পার ট্রিলিয়ন। আর এইটা এই চ্যাপ্টারের থেকে মোস্ট ইম্পর্টেন্ট টাইপ। এখান থেকে যে কত ম্যাথ আসে মানে হিসাবের বাইরে। দেখো তোমরা আগে দেখি এইটার একটু অ্যান্সার দাও, যে 1 ppm ইকুয়াল টু কত। এটা আর ইউ এইচ ইউনিট আসছিল 15-16 সেশনে, যে 1 ppm ইকুয়াল টু হোয়াট। তোমরা এটার অ্যান্সার দাও, যে 1 ppm ইকুয়াল টু হোয়াট। 1 মিলিগ্রাম পার লিটার, 10 মিলিগ্রাম পার লিটার, 0.1 মিলিগ্রাম পার লিটার, নাকি 106 মিলিগ্রাম পার লিটার। আচ্ছা দেখো এটার অ্যান্সার হবে 1 মিলিগ্রাম পার লিটার, এ নাম্বারটা অ্যান্সার হবে। 1 ppm ইকুয়াল টু 1 মিলিগ্রাম পার লিটার। দেখো পিপিএম এর অঙ্কগুলোর ক্ষেত্রেও তোমার টাইপ আছে, যে তোমার যদি তোমার কখনো পার্সেন্টেজ দেওয়া থাকে সেই ক্ষেত্রে তোমরা কিভাবে করবা, আর কখনো তোমার যদি পার্সেন্টেজ না দেওয়া থাকে সেই সময় তোমরা কিভাবে করবা। দেখো এই ম্যাথটার ট্রিক্স হলো, পিপিএম এর ম্যাথগুলা যদি তোমার পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে অ্যান্সার হবে 10⁴ ইন্টু এক্স। এই এক্স হলো পার্সেন্টেজ, কত পার্সেন্ট সেটা তোমার এক্স।
পিপিবি যদি তোমার পার্সেন্টেজ দেওয়া থাকে পিপিবি বলে, তাহলে তোমার হবে 10⁻7 ইন্টু এক্স। এক্স কি? এক্স হলো পার্সেন্টেজ। যদি তোমার পিপিটি বলে তাহলে তোমার হবে 10⁻10 ইন্টু এক্স। এখানে এক্স কি? এক্স হলো পার্সেন্টেজ। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা আসলে কেউ ক্লাস করতেছো না, না দুইজন আছো মনে হয়। ওকে, দেখো এই টাইপের ম্যাথের একটা উদাহরণ আমি এখানে রাখছি যে বাতাসে যদি তোমার কার্বন ডাইঅক্সাইডের ঘনমাত্রা 0.036% হয়, তাহলে পিপিএম, পিপিবি এবং পিপিটি ইউনিটে এর ঘনমাত্রা কত? তো দেখো আমি একটু আগে তোমাদের বলছিলাম যে পিপিএম এর ক্ষেত্রে তোমার অ্যান্সার হবে 0.036, অর্থাৎ পার্সেন্টেজটা ইন্টু 10⁻4। এখান থেকে যদি করো তাহলে তোমার অ্যান্সার হবে 360 পিপিএম। ঠিক আছে। আবার তুমি পিপিবি বের করতে চাও 0.036 ইন্টু 10⁻7। আবার পিপিটি বের করতে চাও 0.036 ইন্টু 10⁻10। এগুলোই হলো তোমার অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখন দেখো এখানে একটা কোশ্চেন আছে, সেটা হলো সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা যদি তোমার 200 পিপিএম হয় তাহলে শতকরা এককে রূপান্তর করো। দেখো আমি তোমাদেরকে বলছিলাম যে পিপিএম, পিপিএম ইকুয়াল টু 10⁻4 এক্স, তাই না? এখানে তোমার বলছে এক্স এর মানটা কত, তাই না? তার মানে দেখো আমি যদি এক্স এর ভ্যালু বের করতে চাই, পিপিএম ডিভাইডেড বাই 10⁻4 করতে হবে। পিপিএম এর মান কত আছে? 200 ডিভাইডেড বাই 10⁻4, তার মানে 200 ইন্টু 10⁻⁻4। তাহলে তোমার অ্যান্সার আসবে এখানে 2 ইন্টু 10⁻⁻2। এটা হলো তোমার পার্সেন্ট, রাইট? ওকে, এখন দেখো আমরা নেক্সট টাইপে চলে যাই। তো কি বলছে 0.02%? হ্যাঁ ঠিক আছে। এতক্ষণ কি ঘুমাইছিল নাকি তুমি? আচ্ছা দেখো টাইপ 2 তে আছে তোমার যদি ভর দেওয়া না থাকে, ঠিক আছে, ভর দেওয়া না থাকলে কিভাবে, সরি, পার্সেন্টেজ দেওয়া না থাকলে, অর্থাৎ তোমার ভর দেওয়া থাকলে, ভর দেওয়া থাকলে তুমি কিভাবে পিপিএম বের করবা, পিপিবি বের করবা, পিপিটি বের করবা। এখানে তোমার একটা সুপার ট্রিক্স হলো এত কিছু চিন্তা না করে যে তোমার ছোট ভর ডিভাইডেড বাই বড় ভর ইন্টু 10⁻6, এটা হলো তোমার পিপিএম এর মান। আবার যদি তোমার পিপিবি বের করতে বলে ছোট ভর ডিভাইডেড বাই বড় ভর ইন্টু 10⁻9। সেম ভাবে তোমার যদি পিপিটি বের করতে বলে তাহলে হবে তোমার ছোট বাই বড় ইন্টু 10⁻12। অর্থাৎ প্রতিটার ক্ষেত্রেই তোমার পাওয়ার 3 3 করে বাড়ছে। দেখো 6 থেকে 9 হয়েছে, 9 থেকে 12 হয়েছে, এইভাবে মনে রাখতে পারো। আমরা আগের ম্যাথের ক্ষেত্রে যদি খেয়াল করি, এখানেও দেখো কিন্তু তোমার দেখো পাওয়ার 4 থেকে 7 হয়েছে 3 বাড়ছে, আবার 7 থেকে 10 হয়েছে 3 বাড়ছে। অর্থাৎ পিপিএম, পিপিবি, পিপিটি এগুলোর ক্ষেত্রে প্রতিটার ক্ষেত্রে 10⁻3 করে ডিফারেন্স। ওকে, তো দেখো এখন আমরা একটা এখানে ম্যাথ নিছি, এই ম্যাথটা তোমরা একটু খেয়াল করো যে 100 গ্রাম পানিতে 0.1 মিলিগ্রাম আর্সেনিক থাকলে ঘনমাত্রা কত পিপিবি? ঠিক আছে, পিপিবি এর ক্ষেত্রে আমরা সূত্র কি দেখলাম একটু আগে, যে দেখো পিপিবি এর ক্ষেত্রে ছোট ভর ডিভাইডেড বাই বড় ভর ইন্টু 10⁻9। ঠিক আছে, দেখো পিপিবি ইকুয়াল টু ছোট ভর, ছোট ভর কত আছে এখন দেখো তোমার কিন্তু উপরে যেই ইউনিটে রাখবা নিচেও সেই ইউনিটে রাখতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে তুমি যদি হিসাব করো তোমার দুইটা ভর আছে, তুমি চিন্তা করো দুইটাকে তুমি গ্রামে নিবা, তাহলে দেখো একটা আছে 1000 গ্রাম আর একটা আছে 0.01, যেহেতু তোমার মিলিগ্রামে আছে ইন্টু 10⁻³ গ্রাম, তাহলে দেখো কত আসে 1 ইন্টু 10⁻⁵ গ্রাম, রাইট? তাহলে দেখো কোনটা বড়? অবশ্যই 1000টা বড় আর 10⁻⁵টা ছোট, তাই না? তার মানে ছোট ভর ডিভাইডেড বাই বড় ভর বলছিলাম 10⁻⁵ ডিভাইডেড বাই 10³ ইন্টু
পিপিবি এর ক্ষেত্রে আমরা কত গুণ করতাম খেয়াল করো, 10⁹ গুণ করতাম, তাই না? তাহলে দেখো 10⁹ এখানে তুমি যদি হিসাব করো তোমার ফাইনালি অ্যান্সার পাবা 10 পিপিবি, অর্থাৎ 10 পার্টস পার বিলিয়ন। ওকে, আমরা দেখো পিপিএম এর ম্যাথের দুইটা টাইপ শিখলাম, একটা পার্সেন্টেজ দেওয়া থাকলে আরেকটা হলো তোমার ভর দেওয়া থাকলে, রাইট? এবার চলো আমরা আরেকটা টাইপে যাব, সেটা হলো কি অ্যান্সার দিছে 10, হ্যাঁ অ্যান্সার সঠিক হয়েছে 10 পিপিবি। মোলারিটি থেকে কিভাবে পিপিএম এ নিবা, আবার পিপিএম থেকে কিভাবে মোলারিটিতে আনবা, ঠিক আছে? এখানে তোমার একটা সূত্র শিখতে হবে, সেটা হলো পিপিএম ইকুয়াল টু এস এম ইন্টু 10⁻³ দেখো এখানে এস হলো তোমার মোলারিটি, এম হলো ভর, আর 10⁻³ এই সূত্র দিয়ে তোমরা পিপিএম এবং মোলারিটির মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারবা। এই সূত্রগুলো মনে রাখতে হবে, পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট, যে পিপিএম ইকুয়াল টু এস এম ইন্টু 10⁻³। দেখো তোমার এখানে একটা আমি ম্যাথ নিছি যে 1.5 ইন্টু 10⁻⁻² মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত পিপিএম। দেখো আমরা তোমাকে বলছিলাম যে পিপিএম ইকুয়াল টু এস এম ইন্টু 10⁻³, রাইট? তো দেখো এখানে তোমার এস এর মান কত, মোলারিটি, আমি লিখতে পারি 15 ইন্টু 10⁻³ ইন্টু ভর, সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর কত 40 ইন্টু 10⁻³। তো 3 আর -3 কাটা, তোমার ফাইনালি অ্যান্সার আসবে 600 ppm, 600 ppm, and this is the answer. হ্যাঁ তুকি অ্যান্সার দিছে 600 ppm, ঠিক আছে তোমার অ্যান্সার। আচ্ছা দেখো এখানে আরেকটা প্রশ্ন রাখছি যে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা যদি 400 ppm হয় তাহলে মোলারিটিতে তোমার ঘনমাত্রাটা কত। দেখো আগের সূত্র যদি তুমি খেয়াল করো, ppm ইকুয়াল টু আমাদের ছিল এস এম ইন্টু 10⁻³, রাইট? তো এখান থেকে তোমার চাইছে মোলারিটিতে কত, তার মানে তোমার এস এর ভ্যালু বের করা লাগবে, তাই না? এস ইকুয়াল টু কত আসবে, ppm ডিভাইডেড বাই 10⁻³ রাইট? ppm এর ভ্যালু কত দিছে এখানে তোমার 400, নিচে হলো তোমার 1000 ইন্টু সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর হলো 40, তাই না? তো দেখো কাটাকাটি করলে থাকে তোমার ফাইনালি উপরে থাকে তোমার 10 আর নিচে থাকে তোমার 10⁻, দেখো এখানে তোমার অ্যান্সার কত আসে, যে ফাইনালি তুমি যদি দেখো উপরে আছে 1 আর নিচের থেকে -3, তার মানে তোমার 10⁻² মোলার, এটা হলো তোমার মোলারিটি, ঠিক আছে? তুমি অ্যান্সার দিছে 0.01, হ্যাঁ ঠিক আছে 10⁻² বা 0.01। দেখো এটা আজকের লাস্ট টাইপ, প্যাথোলজিক্যাল ইউনিটের রূপান্তর, আইটেম 5। প্যাথোলজিক্যাল ইউনিট কোনগুলো, যেটা হলো তোমার যে তোমরা যদি ডাক্তারের কাছে টেস্ট করাইতে চাও, তোমাদের অনেক সময় দেখবা যে রক্তে গ্লুকোজের মাত্রা বা বিভিন্ন ক্রিয়েটিনিনের মাত্রা এগুলো তোমার একটা ডাক্তারি ইউনিটে দেওয়া থাকে, সেটা হলো তোমার হয় মানে এমমোল পার লিটার বা মিলিমোল পার লিটার অথবা মিলিগ্রাম পার ডেসিলিটার, ঠিক আছে? তো এইটা অনেক সময় আমাদের একটা থেকে আরেকটার কনভার্ট করতে হয়, যে তোমার এমমোল পার লিটার থেকে এমজি পার ডিএল এ কনভার্ট করতে হয়, কখনো কখনো এমজি পার ডিএল থেকে এমমোল পার লিটারে কনভার্ট করতে হয়। তো এটার জন্য একটা সুপার ট্রিক্স এখন তোমাদের শিখাই দেব, যেটা দিয়ে তোমরা সহজে কোনো চিন্তা ভাবনা ছাড়াই ম্যাথ করতে পারো। সুপার ট্রিক্স হলো নাম্বার 1 হলো তোমার যদি কখনো দেখো প্রশ্নে দেওয়া মান যে প্রশ্নের মান লেস দেন 18, ঠিক আছে?
যদি কখনো দেখো তোমার প্রশ্নের মান লেস দেন 18, তাহলে 18 দ্বারা গুণ করবা, 18 দিয়ে গুণ। আর যদি কখনো দেখো যে প্রশ্নের মান, প্রশ্নের দেওয়া মান আর কি গ্রেটার দেন 18, তাহলে 18 দিয়ে ভাগ করবা, রাইট? আচ্ছা, এটা তোমার লেস দেন অথবা ইকুয়ালও হইতে পারে, সমান অথবা ছোট হলে 18 দিয়ে গুণ করবা, আর বড় হলে 18 দিয়ে ভাগ করবা। দেখো আমি তোমাদের দুইটা ম্যাথ রাখছি। এটা তোমার ডিউ 13-14 সেশনে একবার আসছে, 10-11-তে একবার আসছে, যে কোনো রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ 10 mol পার লিটার হলে mg পার লিটার এককে এর পরিমাণ কত? দেখো তোমার প্রশ্নে দেওয়া মান কত আছে? 10। 10 কি তোমার 18 থেকে ছোট, রাইট? 10 ইজ লেস দেন 18, তার মানে কি করতে হবে? 10 কে তোমার 18 দ্বারা গুণ করতে হবে, রাইট? তো তোমার অ্যান্সার আসবে 180। তো 180 কই আছে? সরি, আমি এখানে 3 এবং 4 লিখছি, এটা আসলে সি এবং ডি হবে, অপশন সি ডি। দেখো 180 আছে তোমার সি নাম্বার অপশনে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো আজকের লাস্ট ম্যাথ, যে প্রশ্নে আছে যে একজন রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ 190 মিলিগ্রাম পার ডেসিলিটার হলে এমমোল পার লিটার এককে এর মান কত? এটা মেডিকেল 18-19 আসা প্রশ্ন, ঠিক আছে? হ্যাঁ, তুই কি অ্যান্সার দিছে 180, তোমার অ্যান্সার সঠিক আছে। দেখো এই প্রশ্নটার ক্ষেত্রে খেয়াল করো যে তোমার প্রশ্নে দেওয়া মান 190, অবশ্যই ওয়ে বিগার দেন 18, অর্থাৎ 190 18 থেকে বড়। তার মানে তোমার 190-কে 18 দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটাই তোমার অ্যান্সার। তো 190-কে 18 দিয়ে ভাগ করলে তোমার অ্যান্সারটা আসে 10.55 সামথিং, 10.55 আর কি। তো এই যে দেখো বি নাম্বার অপশানে আছে 10.56, এবং এটাই হলো আমাদের অ্যান্সার। যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্তই। যদিও তোমরা এখন দুইজন ক্লাস করতেছো, সে ক্লাসে অ্যাটেন্ডেন্স আরও বেশি আশা করছিলাম, অনেকেই কমেন্ট করছিল ক্লাস করবে, কিন্তু ক্লাসে তেমন উপস্থিতি ছিল না। ঠিক আছে, যারা পরে ক্লাসটি করে নিবা। ধন্যবাদ তোমাদের সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।